ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স, আরএচ টেকবির পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আজ থেকে প্রায় 3 মাস আগে রেডমি নোট 11 আমি HyperOS এর আপডেটটা দিছি। HyperOS এর আপডেটের ফলে রেডমি নোট 11 কিরকম পারফরমেন্স করতেছে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে এখনো HyperOS এর আপডেটটা দেন নাই, কারণ আপনারা বিভিন্ন জায়গা থেকে শুনতেছেন যে HyperOS এর আপডেটের ফলে ফোনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। অনেকে আমাকে কমেন্টও জিজ্ঞাসা করতেছেন যে ভাই HyperOS এর আপডেটটা দিব কি দিব না, দিলে কি কি সমস্যা হতে পারে। তো আশা করি আজকের ভিডিওটা আপনি দেখার পরে HyperOS এর আপডেট দিবেন কি দিবেন না সে ব্যাপারে একটা সিদ্ধান্তে আসতে পারবেন। কেননা আমি এই ভিডিওতে রেডমি নোট 11 HyperOS এর আপডেটের সকল সুবিধা এবং অসুবিধা আপনাদের সামনে তুলে ধরবো। আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলেই আমরা নতুন ভিডিও বানানোর মোটিভ খুঁজে পাই। তাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ইউজ ইউর সুপার ফিঙ্গার এন্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো আমি এখান থেকে অ্যাবাউট ফোনে আসি। অ্যাবাউট ফোনে আসলে আপনি এখানে দেখতে পারতেছেন যে আমাদের ডিভাইসে ইতিমধ্যে HyperOS এর আপডেটটা দিয়ে দিয়েছি। তো এটার ভার্সন হচ্ছে 1.0.3.0। এটাতে যদি অ্যান্ড্রয়েড 14 দিত তাহলে ভালোই হতো, কিন্তু তার এখানে অ্যান্ড্রয়েড 14 দেয় নাই, অ্যান্ড্রয়েড 13ই আছে। তো আপনি যদি এখানে অ্যান্ড্রয়েড ভার্সনের উপর কয়েকবার ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে এটার ভার্সনটা হচ্ছে অ্যান্ড্রয়েড 13। তো আমরা এখান থেকে ব্যাক হয়ে আসি। তো ব্যাক হয়ে আসার পর আমরা এখান থেকে স্টোরেজে যাব, কারণ Xiaomi বলছিল যে HyperOS অনেক কম স্টোরেজ নিবে MIUI থেকে। তো আমরা এখান থেকে যদি স্টোরেজে আসি তাহলে আমরা এখানে দেখতে পাই যে সিস্টেমে 18.2 GB স্টোরেজ HyperOS নিছে। তো তার মানে Xiaomi যে কথাটা বলছিল ওটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, কারণ আমরা MIUI তে দেখছি MIUI এখানে সিস্টেমে 18.2 GB নিয়েছে। আপনি যদি এখনো আপডেট না দিয়ে থাকেন তাহলে আপনি এটা চেক করতে পারেন। আমার এই ফোনটার ভেরিয়েন্ট হচ্ছে 6128 GB। তো আপনারা যদি 6128 GB হয় আপনি এখানে সিস্টেমে 18.2 GB এখানে দেখতে পারবেন। HyperOS এর আপডেটের ফলে Xiaomi যে সকল ফিচার এনেছে তার মধ্যে অন্যতম একটা ফিচার হচ্ছে ডাইনামিক আইল্যান্ড। এটা অনেকটা আইফোনের মতো ফিল দেয়। তো এখান থেকে আপনি যদি সাইলেন্ট মোডটাকে অন করেন তাহলে দেখবেন ডাইনামিক আইল্যান্ডের মধ্যে লিখে আসবে সাইলেন্ট মোড ইজ অন। এরপর এখান থেকে যদি অফ করেন তাহলে অফ লিখে আসবে। এখান থেকে ডিএনডিটাকে যদি অন অফ করেন তাহলে সেক্ষেত্রে এটা এখানে আসবে। মোবাইলটাকে যখন চার্জিং এ লাগাবেন তখনও কিন্তু ডাইনামিক আইল্যান্ডের মধ্যে সুন্দরভাবে যে চার্জিং হচ্ছে সেটা এখানে চলে আসবে যখন মোবাইলটা অন করা থাকবে। ঠিক আছে, তো এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। এরপর আমরা এখান থেকে আসবো ক্যামেরা সেকশনে। ক্যামেরাটা মোটামুটি আমার কাছে আগের মতোই মনে হচ্ছে, তেমন আহামরি কোনো চেঞ্জেস নাই, হয়তো আগের থেকে একটু অপটিমাইজ করছে। তো এখান থেকে আমরা কন্ট্রোল সেন্টারে আসি। কন্ট্রোল সেন্টারে আসলে আপনি এখানে উপরে ডান পাশে দেখতে পারবেন যে ছোট্ট করে একটা ক্যামেরা আইকন আছে এবং পাশে ক্যামেরাটা লিখে আছে। এর মানে হচ্ছে আমাদের ক্যামেরা অ্যাপসটাই এখন ক্যামেরার অ্যাক্সেস নিচ্ছে, এই কারণে এটা এরকম ভাবে আসছে। তো এখানে ক্যামেরার জায়গায় যদি অন্য কোনো অ্যাপস ক্যামেরার অ্যাক্সেস নিত সেক্ষেত্রে ওই অ্যাপস এর নাম এখানে লেখা থাকতো, যেমন ইমো, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার। ওই অ্যাপস গুলো যদি এখানে ক্যামেরার পারমিশন নিত সেক্ষেত্রে এখানে ওই অ্যাপস এর নামটা লেখা থাকতো। তো এরপর আমরা যদি এখান থেকে এখন লোকেশনটাকে অন করে দিই সেক্ষেত্রে কি হবে, এখানে লোকেশনের আইকনটাও চলে আসবে। তো এটার মানে হচ্ছে আমাদের ক্যামেরা অ্যাপসটাই ক্যামেরা এবং লোকেশন এই দুইটার অ্যাক্সেস নিছে। তো এটা আমার কাছে খুবই চমৎকার লাগছে। এর ফলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন অ্যাপস আপনার এখান থেকে ক্যামেরা বা লোকেশনের পারমিশনটা নিচ্ছে। এখানে যদি মাইক্রোফোনের পারমিশন নেই সেক্ষেত্রে এখানে মাইক্রোফোনের আইকনও চলে আসবে। এরপর আমরা এখান থেকে ফটোতে আসি। ফটোতে আসার পর এখান থেকে আপনি এডিটে আসবেন। এডিটে আসার পর এখান থেকে ক্রপে আসবেন। ক্রপে আসলে ক্রপের পাশাপাশি আরেকটা অপশন পাবেন পার্সপেক্টিভ নামে। পার্সপেক্টিভে আসলে আপনি এখানে ক্রপ করার জন্য 4টা নতুন অপশন পেয়ে যাবেন, হরিজন্টাল, ভার্টিক্যাল, ডিসকট এবং ফ্রি এডিট নামে। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ফটোটাকে এখান থেকে ক্রপ করতে পারবেন। এছাড়াও যে নর্মাল ক্রপ আছে ওইটার অপশনটা তো আছে। তো এরপর ফাইল ম্যানেজারে আসি। ফাইল ম্যানেজারে আসলে এখানে ফাইল ম্যানেজারের যে ড্যাশবোর্ড আছে এটা পুরাই চেঞ্জ করে ফেলছে। এই ড্যাশবোর্ডটা আমার কাছে খুবই চমৎকার লাগছে। এটা আগে থেকে অনেকটাই স্মুথ ভাবে কাজ করতেছে। শুধু যে ফাইল ম্যানেজার তাই নয়, ক্যালকুলেটর, এমআই, রিমোট, স্ক্যানার, রেকর্ডার, ক্লক এই সকল অ্যাপস এরও লোগো এবং ইন্টারফেস কিছুটা চেঞ্জ করছে এবং তার সাথে এদের পারফরমেন্সও ইমপ্রুভ করছে। আমরা সেটিংসে আসলে দেখতে পাই যে Xiaomi এখানে সেটিংস এর অনেকগুলো অপশনের নাম চেঞ্জ করে ফেলছে। তার মধ্যে হচ্ছে মোর কানেক্টিভিটি অপশনস, এটার নাম আগে ছিল কানেকশন এন্ড শেয়ারিং নামে। এরপর হচ্ছে লক স্ক্রিন, এটা আগে ছিল অলওয়েজ অন ডিসপ্লে এন্ড লক স্ক্রিন নামে। এখান থেকে অলওয়েজ অন ডিসপ্লে এই অপশনটাকে তারা ওয়ালপেপারের মধ্যে নিয়ে গেছে। এখানে নোটিফিকেশন এন্ড স্ট্যাটাস বার, এটা আগে ছিল নোটিফিকেশন এন্ড কন্ট্রোল সেন্টার নামে। এরপর এখানে আছে ডিসপ্লে এন্ড ব্রাইটনেস, এটাও আগে ছিল শুধু ডিসপ্লে নামে। তো এই সকল নামগুলো তারা এখান থেকে চেঞ্জ করছে। তো আমরা এখন আবার কন্ট্রোল সেন্টারে আসি। কন্ট্রোল সেন্টারের মধ্যে Xiaomi অনেকগুলো চেঞ্জেস এনেছে।
তো এখানে আপনারা যে কন্ট্রোল সেন্টারটা দেখতে পারতেছেন এটা কিন্তু HyperOS আপডেটের ফলে আসে না। আমি একটা থিমস ইউজ করে কন্ট্রোল সেন্টারটাকে ব্লার করছি। তো আপনি যদি কন্ট্রোল সেন্টারটাকে ব্লার করতে চান, আমার একটা ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, ওটার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ওখান থেকে আপনি কন্ট্রোল সেন্টারটাকে ব্লার করে নেবেন। তো এখানে আপনি উপরে দেখতে পারতেছেন যে রবি এবং বাংলা লিংক এই দুইটা লেখাটা ডান পাশে আছে। এটা কিন্তু আগে বাম পাশে ছিল, আপডেটের ফলে এটা ডান পাশে নিয়ে এসেছে। এছাড়াও ইন্টারনেট স্পিড কানেকশনটাকে নিয়ে এসেছে এবং আপনি যে 4G লেখাটা দেখতে পারতেছেন মোবাইল নেটওয়ার্কে, তো এটা কিন্তু আগে ছোট হয়ে আসতো 4Gটা, এখন কিন্তু এই 4Gটাকে আর একটু বড় করে দিছে। তো এখানে সবচেয়ে যে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এখানে ছোট করে একটা মিনি মিউজিক কন্ট্রোলার তারা এখানে দিয়ে দিছে। এটার মাধ্যমে আপনি মিউজিক কন্ট্রোল করতে পারবেন। তো আপনি যদি এটার উপর ক্লিক করেন তাহলে আপনি রিসেন্টলি যে অ্যাপসটার মাধ্যমে মিউজিক শুনছেন ওই অ্যাপসটার মধ্যে আপনাকে নিয়ে যাবে। তো আমি যদি এটার উপরে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারতেছেন যে আমাকে ইউটিউবে নিয়ে এসেছে। কারণ হচ্ছে আমি রিসেন্টলি ইউটিউবটা ইউজ করছি, এখানে ইউটিউবে নিয়ে এসেছে। তো এখান থেকে আমি যে কোনো একটা কিছু প্লে করি, তো প্লে করার পর আবার আমি কন্ট্রোল সেন্টারে আসি। তো এখান থেকে আপনি প্রিভিয়াস ভিডিওতে যেতে পারবেন, এটাকে পজ প্লে করতে পারবেন এবং নেক্সটও করতে পারবেন। তো এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করতেছে। এরপর আছে এখানে ব্রাইটনেসের বার, এটাকে কম বেশি করলে এটার ভিতরে একটা অ্যানিমেশন কাজ করতেছে। এখান থেকে যে সাউন্ডের লেভেলটা আছে এটাকেও কম বেশি করলে এটার ভিতরে সাউন্ডের একটা অ্যানিমেশন এখানে দেখতে পারতেছি আমরা। কন্ট্রোল সেন্টারের মধ্যে যে আইকনগুলো আছে এগুলোর উপর যদি আপনি ক্লিক করেন তাহলে উপর দিকে এটা অন হচ্ছে না অফ হচ্ছে সেটা লেখা আসবে। তো আমার এখানে লোকেশনটা এখানে অন করা আছে, তো আমি যদি লোকেশনটাকে এখন চাপ দিই তাহলে এখানে দেখাবে যে লোকেশন অ্যাক্সেস ইজ অফ। এরকম ভাবে আপনি ফ্ল্যাশ লাইটের উপর চাপ দিলে ফ্ল্যাশ লাইট ইজ অন, এরকম করে এখানে মেসেজগুলো এখানে দেখাবে। HyperOS এর আপডেটের ফলে আরো একটা চমৎকার ফিচার আমরা এই ফোনটাতে পেয়েছি, তো সেটা হচ্ছে লক স্টাইল। তো এখান থেকে আমরা ওয়ালপেপারে আসবো, ওয়ালপেপারে আসলে এখানে আমরা লক স্টাইলটা পেয়ে যাব। তো লক স্টাইলের পাশাপাশি এখানে আরো অনেকগুলো অপশন তারা অ্যাড করছে, অলওয়েজ অন ডিসপ্লে, আইকন সাইজ, ফন্টস, নোটিফিকেশন এফেক্ট। তো এই অপশনগুলো আগে অন্য জায়গায় ছিল, ওগুলোকে জাস্ট এখানে ওয়ালপেপারের মধ্যে নিয়ে এসেছে, এছাড়া আর কিছুই না। তো এখন আমরা এখান থেকে লক স্টাইলে আসি। তো লক স্টাইলে আসলে এখানে বিভিন্ন ধরনের লক স্টাইল আছে, আপনার কাছে যেটা পছন্দ হয় আপনি এখান থেকে সেটা ইউজ করতে পারবেন। এছাড়া আপনি এখান থেকে এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজে আসার পর এখান থেকে আপনি যে ইমেজটা আছে সেটাকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে কালার গুলাকে চেঞ্জ করতে পারবেন, মাল্টি কালার ইউজ করতে পারবেন, এখান থেকে ফন্ট আছে ফন্ট গুলাকে চেঞ্জ করতে পারবেন। এরপর এখানে আছে এফেক্ট, এফেক্ট গুলো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, ম্যাট এফেক্ট ইউজ করতে পারবেন। এক কথায় আপনার ইচ্ছা মতোই এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে, লক স্টাইল গুলো অনেক সুন্দর সুন্দর লক স্টাইল তারা এখানে দিয়ে দিয়েছে। এরপর আমরা আসবো ব্যাটারি সেকশনে। তো ব্যাটারির যে ড্যাশবোর্ডটা আছে এটা সম্পূর্ণ চেঞ্জ করে ফেলছে। ব্যাটারির মধ্যে তারা নতুন কোনো অপশন অ্যাড করে নাই, জাস্ট এটার যে ইন্টারফেসটা আছে, লুকিংটা আছে, এই লুকিংটাই চেঞ্জ করছে, এছাড়া আর কোনো চেঞ্জেস তারা এখানে আনে নাই। তো এরপর আমরা এখান থেকে যাব এডিশনাল সেটিংসে। এডিশনাল সেটিংস থেকে এখান থেকে আসবো আমরা মেমোরি এক্সটেনশনে। তো আমার এই ডিভাইসটা হচ্ছে 128GB, এই কারণে এখানে আমি এক্সটার্নাল মেমোরি 6GB পাচ্ছি। তো আগে কিন্তু এখানে 6GB দিত না, MIUI-তে 1GB, 3GB, 5GB এরকম ভাবে ভার্চুয়াল মেমোরির সিস্টেমটা ছিল। তো এখানে কিন্তু তারা 2GB, 4GB, 6GB এভাবে দিয়েছে। তো এখানে আমরা আরো বাড়তি 1GB ভার্চুয়াল র্যামের সাপোর্টটা এখান থেকে আমরা পেয়ে যাব। তো এর ফলে আমাদের ফোনটা আগের থেকে একটু স্মুথলি ভাবে কাজ করবে। তো এখানে ফ্লোটিং উইন্ডোটা MIUI-তে যেরকম ছিল HyperOS ঠিক সেভাবে কাজ করছে, ওই কারণে আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না। HyperOS আপডেট দেওয়ার ফলে আপনি এখানে My Home নামে নতুন একটা অ্যাপস পেয়ে যাবেন। তো ওই অ্যাপসটা আমি আনইনস্টল করে দিছি, এখানে আপনাদেরকে দেখাতে পারছি না। ওই অ্যাপসটার কাজ হচ্ছে আপনার ঘরে যদি Xiaomi-র কোনো ডিভাইস থাকে, এসি, Xiaomi-র কোনো বাল্ব বা স্পিকার, ওগুলাকে আপনি ওই অ্যাপসটার মাধ্যমে কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখন সেটিংসে আসি এখান থেকে আইকন লিখে সার্চ করব। আইকন লিখে সার্চ করলে এখানে ডোন্ট শো আইকন লেভেল নামে একটা অপশন আসবে, এটাতে আসবেন। আসার পর এখান থেকে ডোন্ট শো আইকন লেভেল এটাকে অফ করে দিবেন। এটাকে অফ করে দিলে আপনার যে কন্ট্রোল সেন্টারের মধ্যে আইকনের লেভেল আছে ওই লেভেল গুলার নাম এখান থেকে শো হবে। এরপরে নিচে আছে স্মার্ট ডিভাইস কন্ট্রোল। তো এখান থেকে আপনি যদি স্মার্ট হোমে এটা সিলেক্ট করা থাকবে, যখন আপনি আপডেটটা দিবেন, তো যদি সিলেক্ট করা থাকে তাহলে এখানে অ্যান্ড্রয়েড স্টার এক্স নামে একটা অপশন চলে আসবে। তো এটা যদি আপনার কাছে ভালো না লাগে সেক্ষেত্রে আপনি এখান থেকে স্মার্ট হোমের জায়গায় এখান থেকে নানে ক্লিক করে দিবেন, তাহলে অ্যান্ড্রয়েড স্টার এক্স এর যে অপশনটা আছে ওটা চলে যাবে। তো এরপর আমরা এখান থেকে ডিসপ্লে এন্ড ব্রাইটনেস এটাতে আসবো। তো এখানে আসার পর অটোমেটিক ব্রাইটনেস এটাকে আপনি অফ করে দিবেন। অটোমেটিক ব্রাইটনেসটাকে অফ করে দিলে এখানে আপনি নতুন একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে সানলাইট মোড। এই সানলাইট মোডটা আপনার যে ব্রাইটনেসটা আছে ওটাকে আরো বেশি অ্যাডজাস্ট করবে যখন আপনি সানলাইটে থাকবেন। তো এরপর আমরা এখান থেকে আবার সার্চ করে সাউন্ড এফেক্টে আসবো। এখানে আপনি দেখতে পারবেন যে গ্রাফিক
ইকুয়ালাইজারটাতে যদি আসেন, আপনি এখান থেকে বিভিন্ন ধরনের সাউন্ড এফেক্ট আপনি সিলেক্ট করতে পারবেন। এছাড়া এখানে কাস্টম একটা অপশন আছে, এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপর আমরা সিকিউরিটি অ্যাপসটাতে আসবো। সিকিউরিটি অ্যাপসের ড্যাশবোর্ডও তারা চেঞ্জেস করছে। তো এখান থেকে নিচের দিকে আসলে আপনি পপুলার ফিচার নামে নতুন একটা সেকশন এখানে দেখতে পারবেন। তো এখান থেকে আপনি ক্লিক করলে আপনাকে ওই অ্যাপসটাকে ইন্ডিভিজুয়ালি হাইলাইট করে দেখিয়ে দিবে। তো এটা আমার কাছে ভালো লাগছে। তো HyperOS আপডেটের ফলে Redmi Note 11 এ মোটামুটি এই সকল ফিচার এসেছে। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় হালকা কিছু অ্যানিমেশনও দেখতে পাই। এতক্ষণ পর্যন্ত Redmi Note 11 এ HyperOS আপডেটের ফলে যে সকল সুবিধা আমরা পেয়েছি, তো সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো এরপর আমরা দেখবো যে HyperOS এর আপডেটের ফলে আমরা কি কি অসুবিধা পেয়েছি। যখন আমি আপডেটটা দিছি, তো আপডেট দেওয়ার পর আমার ফোনটা খুবই স্লো হয়ে গেছে। তো তখন তো আমার একেবারে মন খারাপ হয়ে গেল যে আপডেটটা দিয়ে তো ভুল করছি, ফোন একেবারে স্লো হয়ে গেছে। তো এটা ছিল সাময়িক স্লো, তার কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু ফোনটা আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়ে গেছে। যেহেতু একটা নতুন অপারেটিং সিস্টেম, সফটওয়্যার অপটিমাইজেশনের কারণে একটু স্লো পাইছি। তো আপনারা কি করবেন, যদি আপডেটটা দেন, আপডেটটা দেওয়ার পর ফোনটাকে একবার রিবুট করে নেবেন। রিবুট করে নিলে আপনার যে স্লো ভাব, ওই স্লো ভাবটা চলে যাবে। তো আমি এখানে আরেকটা অসুবিধা পাইছি, সেটা হচ্ছে ফ্লোটিং উইন্ডোতে। আমরা যখন MIUI তে ফ্লোটিং উইন্ডোটা ইউজ করতাম তখন কিন্তু অনেকটাই স্মুথ ছিল, কিন্তু HyperOS আপডেট দেওয়ার ফলে ফ্লোটিং উইন্ডোটা আমি MIUI এর মতো ওইরকম ভাবে স্মুথলি ইউজ করতে পারতেছিলাম না। আমার কাছে কিরকম জানি লাগতেছে, মানে স্মুথলি ভাবে হচ্ছে না। মানে যখন আমি এটাকে ওপেন করতেছি বা ক্লোজ করতেছি, অ্যানিমেশনটা স্মুথ ভাবে আমি পাচ্ছি না MIUI এর মতো। এরপর আরেকটা সমস্যা হচ্ছে, আপনি যদি HyperOS আপডেট দেন, সেক্ষেত্রে আমরা ইউটিউবে আগে স্ক্রিন অফ রেখে ভিডিও প্লে করতে পারতাম। ভিডিও টুলবক্স এর মাধ্যমে ওই সুবিধাটা আপনি আর পাবেন না। এটা আসলে HyperOS এর প্রবলেম না, এটা হচ্ছে সিকিউরিটি অ্যাপস এর প্রবলেম। আমরা যখন ফোনটাকে আপডেট দিব, HyperOS এ চলে আসবো, তখন কিন্তু আমাদের সিকিউরিটি অ্যাপসটাও আপডেট হয়ে যাবে। তো সিকিউরিটি অ্যাপস এর আপডেট হয়ে গেলে ওই ফিচারটা আমাদের এখান থেকে চলে যাবে। এই সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, এটার একটা সমাধান আমি ওখানে দিয়েছি। ওই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে নেবেন। HyperOS এর আপডেটের ফলে Redmi Note 11 এ এই সকল সমস্যাই আমি পাইছি, এর বাইরে আমি তেমন কোনো সমস্যা পাই নাই। তো এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি যখন MIUI 14 এ ছিলাম তখন আমার ফোনে 90 Hz এ ফ্লিকারিং ইস্যু ছিল, MIUI 13 এ কিন্তু ছিল না। MIUI 14 এ যখন আপডেট দিছিলাম তখন ফ্লিকারিং ইস্যুটা আসছিল। HyperOS এর আপডেটের ফলে ওই ফ্লিকারিং ইস্যুটা রয়ে গেছে। তো ফ্লিকারিংটা কিন্তু অত বেশি না, হালকা একটা ফ্লিকারিং, একটু দৃষ্টিকটু লাগে, কারণ আমি 60 Hz ব্যবহার করি। HyperOS এর আপডেটের ফলে Redmi Note 11 এ কি কি সুবিধা এবং কি কি অসুবিধা, সে সম্পর্কে আশা করি আপনি একটা ধারণা পাইছেন। আপনি যদি আপডেট দিয়ে থাকেন, আপডেট দেওয়ার ফলে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে অন্যরাও এই সম্পর্কে অবহিত হতে পারে। আপনি যদি Redmi Note 11 ইউজার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা ভবিষ্যতে আরো ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর HTechBee সাথে থাকুন। আল্লাহ হাফেজ।